বারান্দায় বসে বসে আচার খাচ্ছিল তমা। এমন সময় ওর মা ওকে ডাকলো, আর তমা বারান্দা থেকেই বলল, এই তো মা, আমি বারান্দায় আছি, বলো কি বলবে, আমি শুনতে পাচ্ছি। কি বলবো মানে? এদিকে আয় তাড়াতাড়ি। করছিসটা কি তুই বারান্দায়? আরে আচার খাচ্ছিলাম। ওই যে তুমি বললে না শহরে নাকি আমাদের কোনো ফুপু আছে, সে নাকি আমাদের জন্য আচার পাঠিয়েছে, ওই আচারটাই ফ্রিজ থেকে বের করে খাচ্ছিলাম। কোন ফুফু মানে? তোর বাবার বোন তো 4টা, আর উনি হচ্ছে তোর মেজ ফুফু। তোর জন্মের আগে ওনার বিয়ে হয়ে গেছিল। বিয়ে হওয়ার পর তোর জন্মের সময় একবার যশোর থেকে এখানে এসেছিল, তারপর আর আসেনি। এজন্য তুই চিনতে পারছিস না। আচ্ছা মা, এটা না হয় মানলাম যে বিয়ে হয়ে গেছিল, বিয়ের পরে আর আসতে পারিনি, কিন্তু তাই বলে 2023-এ দাঁড়িয়ে মানুষ কি ভিডিও করে, যোগাযোগ করে না? উনি একটু ব্যাকডেটেড, বাদ দে সব। ওনাকে নিয়ে এখন কথা আছে, বুঝছিস? আগে আমাকে বুঝিয়ে তো বলবে, তারপর না আমি বুঝবো ওনাকে নিয়ে কিসের কথা। তোর মেজ ফুফুর ছেলে মাহি এতদিন কানাডাতে ছিল পড়াশোনার জন্য, এখন বাংলাদেশে ফিরছে। গত 2 মাস আগে ফিরছে। এখন নাকি বাংলাদেশে ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, ওই মেজো ফুপুর ছেলের নাম মাহিন, এটা তো আমি জানি। বাবা তো রোজ রোজ ওই মাহিন ভাইয়ের নাম নিয়ে আমাকে খোঁটা দেয়। মাহিন ভাই পড়াশোনা করার জন্য বিদেশে চলে গেল, আর আমি দেশে থেকেও কিচ্ছু করতে পারছি না, এসব নিয়ে তো রোজই বলে। তোর বাবা যা বলে সত্যি বলে। এখন কথা হচ্ছে, মাহিনের জন্য তোর ফুফু পাত্রী দেখছে। তোর বাবার সাথে এই কথা আলোচনা করছিল তোর ফুফু। তোর বাবাকে বলেছেন জানিস? কি আর বলবে, তিয়াশা আপুর তো বিয়ে হয়ে গেছে, নইলে ওর সাথে ওই মাহিন ভাইয়ের বিয়ে দিয়ে দিতে, ইস কি মজা হতো, তাই না? এক্স্যাক্টলি, তোর বাবা এটাই করেছে। তিয়াশার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? তমা তো আছে তোমার সাথে। তোমার বাবার মাহিনের বিয়ে দেওয়ার কথা বলছেন তোর ফুফুকে। ও আচ্ছা, তাই নাকি? তা তমা মেয়েটা কেমন? কি তমা? এই মা, কি বলছে এসব? তমা তো আমি, তার মানে বাবা আমার সাথে মাহিন ভাইয়ের বিয়ের কথা বলেছে? আজ্ঞে হ্যাঁ, এখন 2 দিনের মধ্যে তোর ফুফুরা মাহিনকে নিয়ে এখানে আসছে তোকে দেখতে। এটাই তোর বাবা আমাকে তোকে জানিয়ে দিতে বলল। আমি এসব জানি না, আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি যে আমি বিয়ে করব না। যা গিয়ে বল। তোর যদি তোর বাবার সাথে কথা বলার সাহস থাকতো, তাহলে তো বিয়ের কথা তোকে জানানোর জন্য আমাকে আসতে হতো না। তোর বাবা এই কাজটা করতে পারত। ইস মা, বাবাকে বুঝিয়ে বলো না প্লিজ, আমি এখনো পিচ্ছি না, আমি বিয়ে করব না। 22 বছরের দামড়া মেয়ে বলে কিনা সে এখনো পিচ্ছি? কোনো কথা শুনতে চাই না। আর মাইন ছেলেটা খুব ভালো। আচ্ছা, এখন ভালো চাকরিও পেয়েছে, সমস্যা কি? সেটাই তো আমি বলছি মা, আমার বয়স 22, আর ওই লোকের বয়স কত হবে? তুই ভালো তো। কত আর হবে? 25 কি বা 26, এর চেয়ে বেশি হবে না। কারণ তিয়াশা আর মাহিন প্রায় একই বয়সের। ওদের মধ্যে মাত্র 2 মাসের ডিফারেন্স। ধর, ভালো লাগে না। দাও আচারের বাম দাও, আজকে সব আচার খেয়ে শেষ করে ফেলবো। তোমার এমন পাগলামি দেখে তোমার মা তোমার মাথায় একটা চাটি মেরে ওখান থেকে চলে গেল। আর তোমা ভাবতে লাগলো, এই মাহিন ছেলেটাকে কি করে এখন ভাঙানো যায়। তারপর নিজে নিজেই ভাবলো, সে যখন আসবে দেখা যাবে। এখন আগে আচার খাওয়াতে মনোযোগ দিল তোমা। এইসব ঝামেলা মাথা রেখে ঝেড়ে ফেলে দিল তোমা। 2 দিন পর মাহিনরা তোমাদের বাসায় আসলো তোমাকে দেখতে। মায়ের কথা মতো তোমা খুব সুন্দর করে সেজে গুজে ওদের সামনে গিয়ে বসলো। তোমাকে দেখেই মাহিন সহ বাকি সবার ওকে খুব পছন্দ হয়ে গেল। তারপর তোমা আর মাহিনকে আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া হলো। আলাদা কথা বলার জন্য তোমা মাহিনকে নিজের রুমের বারান্দায় নিয়ে গেল। ওখানে গিয়ে তোমা মাহিনকে বলল, হাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কি জানেন আপনার নাম নিয়ে আমার বাবা সারাদিন আমাকে বস্তা পচার ডায়লগ শোনাতে থাকে? মানে আমার নাম নিয়ে কিসের ডায়লগ? এই যে আপনি পড়াশোনা করার জন্য বিদেশে চলে গেছেন, আর আমি এখনো পড়াশোনাতে কিছুই করতে পারছি না, তাই আর কি। ও আচ্ছা, তাই বলো। তো তমা, এই বিয়েতে তোমার মতামত কি?
আচ্ছা, আপনি কি করে ভাবলেন যে আপনার নামে আমি এত বছর ধরে এত ডায়লগ শোনার পরেও আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? এখানে ভাবা না ভাবার কি আছে, এসব বাদ দাও। তুমি কি আমাকে বিয়ে করতে ইচ্ছুক কিনা? একদমই না। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই তো? না, চাই না। কারণ কি? কারণ আপনার উপর আমার অনেক জেদ আছে, রাগ আছে। যদিও আপনার সাথে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি, তবুও আপনার উপর আমার অনেক রাগ। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি বিয়ে ভাঙতে পারবো না। কোনো স্ট্রং কারণ থাকলে সেটা বলো। আপনাকে আমার ভালো লাগে না। কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে, সেটাই যথেষ্ট। অন্য কোনো কারণ থাকলে সেটা বলো। আপনি আমার থেকে বয়সে 4 বছরের বড়। হ্যাঁ, তো প্রেমটা আমি বেশি বেশি করব, রোমান্সটাও আমি বেশি বেশি করব, আদর ভালোবাসাও আমি বেশি বেশি দেব। যেহেতু আমি বড়, তাই এগুলো তো আমার দায়িত্ব। এটা কোনো ব্যাপার না। এইসব বিয়ের পর আমি ঠিক করে দেব। তারপর আর কি সমস্যা? কি বললেন? প্রেম, ভালোবাসা, আদর, রোমান্স? তোমার কি নিজের কানের উপর বিশ্বাস নেই? হ্যাঁ, তুমি যা শুনেছো আমি সেগুলোই বলেছি। তোমার উত্তরের সপক্ষে আর কিছু বলার আছে তোমার? মানে আপনার কি লজ্জা শরম নেই নাকি? লজ্জা করে না আপনার? আমার লজ্জা শরম একটু কম, ওটা না হয় তুমি বেশি বেশি পেও। আমি একটু লজ্জা শরম কম পাই তো, তাই বিয়ের পর তুমি বেশি বেশি লজ্জা পাবে। কেমন? ব্যাস, ব্যাপার সদ্ভুত। আর কিছু বলবেন ম্যাডাম? ইস, কি লজ্জা, কি লজ্জা! এই আপনি এত খারাপ শব্দ ব্যবহার করছেন কেন? হ্যাঁ, এই তমা, তুমি সুন্দর বলে যা খুশি তাই বলতে পারো না, কিন্তু আমাকে তুমি খাটাস বললে কেন? এখনো তো কিছুই করলাম না, তাতেই খাটাস বলছো? বিয়ের পর যখন আমি তোমাকে সারাক্ষণ কিস, আদর, দুষ্টমি, মিষ্টি, খুনসুটি করতেই থাকবো, তোমাকে তো অনেক জ্বালাবো। তখন না জানে তুমি কি বলবে আমায়। কি ধুর, কি বলছেন এসব? আমার লজ্জা করছে। তুমি লজ্জা পেলে তো তোমাকে বেশি সুন্দর লাগে। তোমার নাকটা কিন্তু লাল হয়ে গেছে। আমার মনে হয় এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। আপনি যেভাবে ফ্ল্যাট করছেন, না জানি কখন লিমিট ক্রস করে বসেন। চলুন আমরা এখন ড্রয়িং রুমে যাব। কেন? নিজের উপর কন্ট্রোল রাখতে পারবে না বুঝি? আর লিমিট ক্রস করা বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? যে আমি গিয়ে উত্তম করে তোমায় কিস করে বসবো? আপনার মুখে কি এই কিস, রোমান্স, আদর এগুলো ছাড়া আর কোনো কথা নেই? অবশ্যই আছে, তবে সেটা বাকিদের জন্য। বউয়ের জন্য আছে শুধু আদর, ভালোবাসা, কিস, রোমান্স। লাগবে নাকি তোমার? দেবো এখন? কি বললেন আপনি? আরে ওসব কিছুর কথা বলিনি পাগলি মেয়ে একটা। মানে আমি বলেছি ডিসিশন দেবো কিনা। ও আচ্ছা, তাই বলুন। না থাক, আমি আমার নিজের ডিসিশন নিজে নিতে পারি। হ্যাঁ, সেটা নমুনা তো দেখতেই পাচ্ছি। তা এখন কি করবেন ম্যাডাম? আপনি কি আমাকে বিয়ে করতে ইচ্ছুক? আমি বরাবরই বাবা মায়ের বাধ্য মেয়ে, তাই বাবা মা যেটা বলবে সেটাই হবে। এখন চলুন। তমা, তুমি কিন্তু নিজেও জানো তোমার বাবা মা এই বিয়েতে 100% হ্যাঁ বলবে। বললে না হয় বলবেই, তারা বললে তো আর আমি এ কথা ফেলে দিতে পারবো না, তাই না? বাধ্য হয়ে আপনাকে বিয়েটা করেই নেব। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? সোজাসুজি বলে দাও না যে আমাকে তোমার ভালো লেগেছে আর তুমি আমাকে বিয়ে করতে চাও। বাদরের গলায় মুক্তোর মালা ঝুলিয়ে নিতে যেতে আসছে রে, আপনাকে বিয়ে করার জন্য আমার ঠেকা পড়ছে। বলেই তোমার হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে নিজে সাব্বাসি দিতে লাগলো, কারণ এই প্রথম কোনো একটা মেয়ের সাথে মাহিন এত সুন্দর করে ফ্লার্টিং করলো। আর এই ফ্লার্টিংয়ে এই মেয়েটা একদম বিয়ে করতে রাজি হয়ে গেল। তাছাড়া তোমাকে মাহিনদের বাড়ির সবার পছন্দ হয়েছে, আর মাহিনেরও অনেক পছন্দ হয়েছে। এজন্য তোমাকে হাতছাড়া করা একটা বোকাম হতো। এইসব ভাবতে ভাবতেই মাহিনও বেরিয়ে গেল ঘর থেকে। তারপর মাহিন গিয়ে ওর বাবা মায়ের মাঝখানে বসলো, আর তোমা গিয়ে ওর বাবা মায়ের মাঝখানে বসলো। তোমার মাহিনের মুখের হাসি দেখে সবাই বুঝে গেল ওরা দুজনেই বিয়েতে রাজি। তাই সবাই দিন তারিখ ঠিক করলো বিয়ের।
যেহেতু মাহিনদের বাড়ি যশোর আর তোমাদের বাড়ি নেত্রকোনা, তাই যশোর থেকে তো আর এখানে বিয়ে করতে আসতে পারবে না। দ্রুতটা মাথায় রেখে ওরা সবাই মিলে কাছাকাছি একটা দিন দেখে বিয়ের তারিখ ঠিক হলো। শেষ পর্যন্ত বিয়ে হলো যে ওদের বিয়ের আগে পর্যন্ত মাহিনরা ওদের নানুর বাসায় থাকবে, আর মাহিনের নানুর বাসায় থেকেই ওদের বিয়েটা হবে। বিয়ের কিছুদিন পর তোমাকে নিয়ে একেবারে যশোর চলে যাবে ওরা। তারপর আবার 1-1.5 বছর পর ঘুরতে আসবে নেত্রকোনায়। যেমন কথা তেমন কাজ। 4 দিনের মাথায় ওদের বিয়েটা হয়ে গেল। এই অনুষ্ঠানে অনেকেই ওদের সাথে সামিল হলো। বিয়ের 5 দিন পরে ওরা রওনা হলো যশোরের উদ্দেশ্যে। যশোর যাওয়ার পরে ওখানে ওদের সব আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে আবারও এক দফা বিয়ের আয়োজন করা হলো। মোট কথায় এই কদিনের মধ্যে মাহিন আর তোমার নিজেদের মধ্যে একটু সময় কাটাবে তো দূরের কথা, রেস্ট নেওয়ার সময় পায়নি। প্রায় 12 দিনের অনুষ্ঠানের পর্ব শেষে ওরা রেস্ট নেওয়ার সময় পেল। সব আত্মীয়রা তখন ওদের বাসা থেকে চলে গেছে। দুপুরে মাহিন খেয়ে দিয়ে ঘরে এসে তোমাকে বলল, তমা, এখন তোমার কি করতে ইচ্ছে করছে? ঘুম। সত্যি বলছে, আমার খুব ঘুমাতে ইচ্ছা করছে। কিন্তু আজকে যে সবাই মিলে আমাদের ফার্স্ট নাইটের আয়োজন করছে, তার কি হবে? রাখেন আপনার ফার্স্ট নাইট, নিজে বাঁচলে পাবেন না। আপনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন একবারও? ওফ, বিয়ের আগে আমাদের কি অবস্থা ছিল আর বিয়ের পরে আমাদের দুজনের কি অবস্থা। মানে এই 12 দিন আমরা ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারিনি। এত চাপের মধ্যে কি ঘুম হয়? তাই আজকে ওরা ওদের মতো ব্যবস্থা করলেও আমার সাজানো খাটেই দুজন মিলে ঘুমাবো, ঠিক আছে? প্লিজ, আজকে কোনো রোমান্স করতে হবে না। একেবারে আমার মনের কথাটা বলেছ গো বউটা। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। কাছে আসো, তোমাকে একটা পাপ্পি দেই, তারপর তোমাকে কোলবালিশ বানিয়ে জড়িয়ে ধরে ঘুমাবো। উঠবো একেবারে আসরের আজানের পর। তারপর আবার রাতে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ঘরটা সাজাতে বলবো, যেন আমরা দুজন 10টার আগেই ঘুমিয়ে যেতে পারি। কালকে সকালে দুজন মিলে 11টার আগে ঘর থেকে বেরই হব না, ঘুমাবো। সবাই ভাববে বোধহয় আমরা ঘরের মধ্যে রোমান্স করছি, তাই কেউ ডিস্টার্বও করবে না। আইডিয়াটা কেমন? একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলো। আমি ভেবেছিলাম আমি দুনিয়ার সবচেয়ে বড় অলস, কিন্তু এখন দেখছি আমি ভুল। আমার চেয়ে বড় অলস এই দুনিয়াতে আছে। তাই? কে সেটা? আসুন আপনাকে দেখাচ্ছি। বলেই তোমা মাহিনকে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। মাহিন আয়নায় নিজেকেই দেখতে পেয়ে তোমাকে আবার জিজ্ঞেস করলো, এটা তো তুমি আমাকেই দেখাচ্ছ। আয়নার সামনে দাঁড় করিয়ে তুমি আমায় কেন দেখালে? গাধা, কারণ আমার চেয়ে বড় অলস যদি এই পৃথিবীতে কেউ থাকে তাহলে সেটা হচ্ছে আপনি। এখন আসুন, আমার খুব ঘুম পাচ্ছে। যে আমাকে অলস বলে আমি তার সাথে ঘুমাই না। তার মানে যারা আপনাকে অলস বলে না আপনি তাদের সবার সাথে ঘুমান? এই, তুমি ব্যাপারটা কি এমন পেঁচাচ্ছ কেন? আমি তো জাস্ট মজা করে বললাম আমি এই ফার্স্ট কোনো মেয়ের সাথে ঘুমাবো, সেটাও তুমি। চলো বউ, আমি এখন তোমার সাথে ঘুমাবো। আমার সাথে ঝগড়া করতে আসলে ভেবে চিন্তে আসবেন। আমার সাথে কিন্তু আপনি পারবেন না, বুঝেছেন? খুব বুঝেছি ম্যাডাম, চলুন ঘুমাবো। বলে মাহিন তোমাকে খপ করে কোলে তুলে নিল। তারপর দুজনকে শুয়ে পড়ল বিছানায়। একজন আরেকজনকে জড়িয়ে ধরে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। আসরের আজানের বেশ অনেকক্ষণ পরেই ওদের ঘুম ভাঙল। ওদের মধ্যে এখনো কোনো রকম শারীরিক সম্পর্ক তৈরি হয়নি, তাতেই ওরা যেভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে দেখলে মনে হবে কতই না সময় ধরে একে অপরকে চেনে ওরা। অথচ ওদের দেখা হয়েছে মাত্র 12 থেকে 13 দিন আগে। ঘুম থেকে উঠে গিয়ে দুজনে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে পরিবারের সবার সাথে মিলে চা আড্ডায় মেতে উঠল ওরা দুজন। রাতে 9:30টার দিকে মাহিন বাসায় ফিরল। এসে দেখে ওর কাজিনগুলো এখনো ঘর সাজিয়ে যাচ্ছে। এদিকে ঘড়িতে 10টা বাজতে চলল প্রায়। ঘুমে মাহিন আর তাকাতে পারছে না, তাই মাহিন সবাইকে উদ্দেশ্য করে বলল, এই তোরা কি করছিস? হ্যাঁ, একটা বাসর ঘর সাজাতে এতক্ষণ সময় লাগে? আমার বিয়ের আগে আমি কম করে হলেও 10-12টা বাসর ঘর সাজিয়েছি। কই, আমার তো সময় লাগেনি। মেয়ে মানুষ মালেই ঝামেলা। এই যা তোরা এখন এখান দিয়ে সর, আমার হাতে এত সময় নেই।
তোরা সবাই যা তো এখান থেকে, সবাই এখন যা এখান থেকে। শুধু তোদের ভাবিকে এখানে রেখে তোরা সবাই গেট আউট হয়ে যা। মাহিনের কথা শুনে সবাই ওদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ মজা করে তারপর চলে গেল। আর মাহিন ধীরে ধীরে তোমার কাছে আসলো, এসে তোমাকে বলল, তমা, আমরা কি গোসল করে এসে ঘুমাবো, নাকি ঘুম থেকে ওঠার পর গোসল করব? গোসল করি আর নাই করি চেঞ্জ অবশ্যই করব, কারণ এই শাড়িটা আরামে সামলাতে পারছি না। দ্রুত শাড়ি সামলানো শিখে নাও জানেমান, আমি যে শাড়ির চেয়েও বেশি বেসামাল। সামান্য শাড়ি যদি সামলাতে না পারি তাহলে আপনাকে সামলাবো কি করে, এটাই ভাবছি। আজকে এত ভেবে লাভ নেই, কালকে বোঝাবো। চলো এখন তোমাকে চেঞ্জ করতে সাহায্য করি। চেঞ্জ করতে সাহায্য করবেন মানে? এটা আবার কোন ধরনের কথা? আমি মনে হয় আগে কখনো চেঞ্জ করিনি। না মানে যেই মাঠে খেলবো সেই মাঠটা একটু পরিদর্শন করার ইচ্ছা হলো আর কি। এ কি খাটাস লোক রে বাবা, মুখে কিছুই আটকায় না। কি বলেন আপনি এসব? আপনি না বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, ওখানে গিয়ে এসব কাকে বলতেন? হ্যাঁ, ওখানে আমি ভয়েস কলেজে পড়াশোনা করেছি, তাই চাইলেও ওখানে কাউকে এসব বলার সুযোগ বা সময় আমার ছিল না, তাই এখন বউ পেয়ে আনন্দে এসব বলি আর কি। ও তাই বুঝি, খুব ভালো। এখন চোখ বন্ধ করুন, আমি শাড়ি খুলবো। তার চেয়ে ওয়াশরুমে চলে যেতে, আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি তখন। আজব লোক তো। দেখছেন যে এখানে শাড়িটা সামলাতে পারছি না, ওয়াশরুমে গেলে পুরো শাড়িটা এখন ভিজে যাবে না? ও হ্যাঁ তাই তো, এই জন্যই তো বললাম আমি খুলে দেই। দেখি এদিকে আসো। বলেই তোমার শাড়ির আঁচল ধরে এক টান মারল মাহিন। তারপর আস্তে আস্তে তোমার শাড়ির নিজের হাতে খুলল মাহিন। তোমার যদিও লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা রোমান্টিক জামাই পাওয়ার আনন্দে মনে মনে খুব খুশি হচ্ছে। এই খুশি যেন তোমার চোখ দুটোতে ঝলক দিয়ে উঠছে। শাড়ি খুলতে গিয়ে তোমার কোমরের তিলটা হঠাৎ মাহিনের চোখে পড়ল। এটা দেখে মাহিন খুব যত্ন করে তোমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর তোমার কোমরের তিলটাতে আলতো করে একটা কিস করলো। তারপর পুরো শাড়িটা খুলে ফ্লোরে রেখে দিল। আর নিজে তোমার পেটিকোট আর ব্লাউজে হালকা ঢাকা কোমরে মাথা রেখে শুয়ে পড়লো। তোমার ভাবেই যেন টেসু হয়ে গেছে। দুজনেরই ইচ্ছে করছে ইন্টিমেট হতে, কিন্তু ঘুমার ক্লান্তির জন্য সেটা আর সম্ভব হলো না। উল্টো তোমার কোমরে মাথা রেখে শুয়েই মাহিন ঘুমিয়ে গেল, আর তোমাও মাহিনের মাথায় হাত রেখে ঘুমিয়ে গেল। এমনকি ওরা রুমের লাইটগুলো নিভালো না। ওদের এই ঘুম ভাঙলো একদম সকাল 9:30-এ। মাহিন আস্তে আস্তে চোখ খুলে দেখে তোমা নিজের বালিশ থেকে সরে এসে ঠিক মাহিনের মুখ বরাবর মুখ রেখে ঘুমিয়ে আছে। তোমার এমন নিষ্পাপ ঘুম দেখে মাহিন আর লোভ সামলাতে পারল না। টুক করে তোমার ঠোঁটে এটা কিস করে দিল। বারবার ঠোঁটে কিস করায় তোমার জেগে গেল। জেগে উঠতেই তোমা বলল, ছি, আমি এক্ষুনি ব্রাশও করিনি, আর আপনি আমাকে অনবরত কিস করে যাচ্ছেন। তাতে কি হয়েছে? আপনার কি লজ্জা শরমের সাথে সাথে ঘৃণা বলতেও কিছু নাই? ধর রাখো তোমার ঘৃণা। সকাল সকাল কি সুন্দর ফ্রেশনেস পেলাম বলো। তোমার ঠোঁট দুটো অনেক মসৃণ তমা। তাই না? আমিও আপনার ঠোঁটের প্রশংসা করতে পারতাম যদি আমি জেগে থাকা অবস্থায় আপনি কিসটা করতেন, কিন্তু আপনি তো কিস করেছেন আমি ঘুমিয়ে থাকাকালীন, তাই আমি কিছু বলতে পারলাম না, সরি। ওরে দুষ্ট, আকারে ইঙ্গিতে আবারও কিস করতে বলছো আমায়, তাই না? দেখি এখন কিস থেকে শুরু করে বাকি সব করব। আরে আরে কি করছেন? ঘাড়ে মুখ দিচ্ছেন কেন? আহ, কত জোরে কামড় মেরেছেন গো। এই আই, আমি পালিয়ে যাচ্ছি না তো, আস্তে, কুল ডাউন। কিসের কুল ডাউন? চোখের সামনে এমন হট বউ থাকলে কোনো ছেলে কি কুল থাকতে পারে? আর এত বছর অপেক্ষা করার পর একটা বউ পেয়েছি, তাও আবার 13 দিন হয়ে গেল বিয়ে করেছি, তার সাথে এখনো ইন্টিমেট হতে পারলাম না, এখনো আমাকে কুল থাকতে বলছো তুমি? হ্যাঁ আল্লাহ, আসতে বলছি তো। মাহিন, এভাবে গায়ে হাত লাগাবেন না। ইস, তোমাকে আর কিছু বলতে দিল না মাহিন। তার আগেই নিজের ঠোঁট দুটো দিয়ে তোমার ঠোঁট দুটো দখল করে নিল মাহিন। আস্তে আস্তে তোমার ব্লাউজ আর পেটিকোট মোড়ানো শাড়িটাকে পুরো উত্তেজনায় ভরিয়ে দিল মাহিন। তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।